জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না, মির্জা ফখরুল। বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত, সার্জিস আলম। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 ঘণ্টা অবরোধ করেছে শ্রমিকরা। বাজারে চাল, পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনগণের অংশগ্রহণ ছাড়া দেশে কোনো সংস্কারই টেকসই হবে না বলে মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিগত মাসে অনেক কাজ করেছে সরকার, তাদেরকে আরও সুযোগ দিতে হবে এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ পুনর্গঠনে এবারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নেতিবাচক কথার জন্য দেশে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করেন তিনি। আর সামনের সংকট কাটানোর জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সময় মতো নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। জনগণের পার্টিসিপেশন ছাড়া কোনো সংস্কার, কোনো উদ্যোগ কখনোই সফল হতে পারে না এবং জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব একমাত্র একটা পার্লামেন্টের মাধ্যমে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। ওটাকে যদি ঠিকমতো কার্যকর করা যায় তাহলে আপনার পুরো জিনিসগুলোকে একটা ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে, গণতান্ত্রিক কালচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। যে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যেন আমরা কোনো মতেই হাতছাড়া না করি, কারণ এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমাদের সামনে যে সংকট আছে, সেই সংকটের উত্তরণের একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলোতে সংস্কার এবং নির্বাচন, সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18টি প্রতিটি শহীদ পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সার্জিস বলেন, যে সংবিধান জনগণের অধিকার রক্ষা করতে পারেনি, সেই সংবিধানকে সংস্কার করতে হবে। এছাড়া উচ্চ আদালতে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছেন, তারা চাটুকারিতার মাধ্যমে এসব পদে আসীন হয়েছেন, তাদের অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি, এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু করার ক্ষমতা নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক এবং সদ্য গঠিত শ্রম অধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর এই সুপারিশ যাদের কাছে জমা হবে, তারাও একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কোনো স্থায়ী বা নির্বাচিত সরকার না। তারাও যা ইচ্ছা যা খুশি তাই করার ক্ষমতা রাখে না। আর যা কিছু তারা করবে সেটা পরবর্তী নির্বাচিত সরকারকে সেটা র্যাটিফাই করতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতি মাসে যা খরচ হয় তার 1/10 ব্যয় হয় সংস্থাটির যানবাহনের জ্বালানি খাতে। অভিযোগ আছে এই বিপুল অঙ্কের 1/3 আত্মসাৎ করে একটি চক্র। সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে 264টি গাড়ি। এসব গাড়িতে জ্বালানি সরবরাহ করে সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প। সেখান থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়, এমন অভিযোগের সরাসরি জবাব দেন না সংশ্লিষ্টরা। এখন তো মনে করেন জ্বালানি তেল তো আমাদের তো এই নেওয়াটা এবং দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, বুঝছেন। তো যার কারণে ওই জ্বালানিটা নির্ভর করে কাজের উপর। এখানে আমরা স্লিপ অনুযায়ী আমরা তাই তেল দিই। আমাদেরগুলো খতিয়ে দেখা হোক, কি আমরা কি অন্যায় করছি, না আমাদের কর্তৃপক্ষরা অন্যায় করতেছে, না সরকারের মানুষরা অন্যায় করতেছে। জ্বালানি খাতে অর্থ আত্মসাৎ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এতে দেখা যায় গত 3 মাসে পূর্ববর্তী 3 মাসের চাইতে জ্বালানি খরচ কমে গেছে 1/3, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় 1,17,00,000 টাকা। তারপরও নানা কারণে বিরাজমান অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। যারা ড্রাইভার শ্রেণী কিংবা এর সাথে সম্পৃক্ত যারা পুলে চাকরি করে, তারা হয়তো যে পরিমাণ তেলটা দেয় সেই তেল থেকে একটা অংশ ওরা বিক্রি করে ফেলে। সো এটা আমার একটা ড্রাইভ, আমি চেষ্টা করছি, বাট তারপরে একটা বাধা আছে। যারা এই চক্রের সাথে জড়িত আছে তারা তো স্বাভাবিকভাবে এটা চায় না যে এই জিনিসগুলো হোক। জ্বালানি তেল নিয়ে অনিয়মের বিষয়টিতে নজর দিয়েছেন নবনির্বাচিত মেয়র। সংস্থার অর্থ সাশ্রয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে সহকর্মীদেরও সাশ্রয়ী হবার আহ্বান জানান মেয়র। আমার প্রায় তেলের খরচ, তেল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তা আমি তাদেরকে বললাম এত টাকা খরচ হয় কিভাবে। শুক্র শনি আমার যেহেতু এই সিটি কর্পোরেশনের যেহেতু আমি কাজ করছি না, হয়তো আমি আনঅফিসিয়ালি কাজ করব, কিন্তু অফিসিয়ালি আমি এখানে কাজ করছি না, আমি নিজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করব না। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকায় TNZ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আজ প্রায় 4 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল 9:30 থেকে বিক্ষোভ শুরু করেন ওই পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে মহাসড়ক অবরোধ করায় ময়মনসিংহ টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান TNZ গ্রুপের 6টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এর প্রেক্ষিতে সকালে মহাসড়ক অবরোধ করে তারা। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে আশ্বাস দিলে 4 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। দর্শক, ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন জনাব তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আপনারা কৃষক দল, শুধু দল গঠন করলেই হবে না, আমাদের দলের যে লক্ষ্য, যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এগুলো হয়তো একদম নন পলিটিক্যাল কথা, রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু বক্তব্যের জন্য না। বিএনপি এমন একটি দল, যেই দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে, এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে। সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেজন্যই আপনারা যখন আজকে যাবেন, আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে যেমন অনেকগুলো বিষয় এখানে কৃষক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দলের মধ্যেও আলোচনা করব। মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মূল যেটি আছে স্থায়ী কমিটি, আমরা সেখানে প্রাইমারি আলোচনা করে আরেকটু আলোচনা করে আমরা এটিকে আস্তে আস্তে বিষয়টিকে আমরা নিয়ে আসব, যে কতগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব কৃষি সেক্টরের জন্য, যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যে আছে। যেমন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের করা যায় কিনা,
এটি করলে লাভ হবে কিনা এই বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে। দ্বিতীয়ত আমাদের চিন্তার মধ্যে আছে কৃষকের জন্য শস্য বীমা চালু করা, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম। তৃতীয় আমি বলেছি আপনাদেরকে যে সেচ ব্যবস্থার সংকট নিরসনে ও ঐতিহ্যবাহী যে খাল খনন কর্মসূচি শহীদ জিয়া ছিল সেটিকে পুনঃপ্রবর্তন করা, সেটিকে চালু করা। সেটির সাথে সেচের পানি অপচয় রোধে যেটি বলেছি, এর মধ্যে খুব সম্ভব বিষয়টি কোনো কোনো জায়গায় চালু হচ্ছে, বারিড পাইপ লাইন পদ্ধতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। হয়তো কেউ কেউ এটির সাথে পরিচিত আছেন। এটিকে কিভাবে আরো করা যায় ভালোভাবে, পানির অপচয় যাতে না হয়। তারপরে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর অনেক দেশ আছে যারা কৃষি পণ্য রফতানি করেই তাদের পুরা দেশ চালায়। কৃষি পণ্য রফতানি করেই তারা লক্ষ কোটি মানুষের তাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমাদের যেরকম আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি গার্মেন্টস এর থেকে যে ইনকাম সেটির উপরে, এবং রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের থেকে আছেন কষ্ট করছেন তারা যে বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, এই দুটো মূল। এটার পাশাপাশি আমাদেরকে দেখেন, যদি সত্যিকার ভাবে একটি সরকার গত 15 বছর থাকতো জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই দুটোর বাইরে নিশ্চয়ই সত্যিকার সরকার থাকলে, জনপ্রতিনিধি সত্যিকার ভাবে থাকলে নিশ্চয়ই তারা আরো 2-3টি হয়তো সেক্টর বের করতে পারতো যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যা দিয়ে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। বাট যেহেতু ছিল না, কি ছিল না ছিল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাইছি না। প্রত্যেকটা মানুষ উপস্থিত এখানে, প্রতিটা মানুষ আপনারা সাক্ষী আছেন গত 15 বছর কি হয়েছে না হয়েছে দেশে। তো এখন নেতৃবৃন্দ, কৃষিকে আমাদের আগামী দিনে বাংলাদেশের বহু জায়গায়, বহু এলাকায়, বহু অঞ্চলে বিভিন্ন ফসল আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা সহযোগিতা করতে পারি সেই কৃষকদেরকে, সেই ফসলগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। বিদেশি এক্সপোর্টের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এতক্ষণ শুনছিলেন কৃষক দলের আলোচনা সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে অংশবিশেষ। সারা দেশে 40টি মডেল মসজিদ উদ্বোধনের আগেই ছাদ দিয়ে পানি পড়ে, এই দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে খুলনা ইসলামী ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আমরা তদন্ত করছি, তদন্ত করে দোষী সাব্যস্ত যা হবে আইন অনুযায়ী তাদের বিচার হবে। এই খুলনাতে যে 11টা মসজিদ হতে যাচ্ছে, আপনাদেরকে বলবো মডেল মসজিদের কোথাও কোনো নির্মাণজনিত ত্রুটি দেখলে আপনি মন্ত্রণালয়ে আমার নামে চিঠি লিখবেন, আমরা তদন্ত কমিটি পাঠাবো। বাজারে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও প্রত্যাশা অনুযায়ী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। ক্রেতাদের অভিযোগ, চাল, পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই বাজারে। তবে বিক্রেতারা বলছেন যেমন দামে তারা পণ্য কিনছেন ঠিক সে অনুপাতেই বিক্রি করছেন। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1 মাস ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে আটাশ ও মোটা চাউলের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন বাড়তি দামে কেনাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। মোটা চালটা 2 মাস আগে থেকে বাড়তি, 2 টাকা 8 আনা 1 টাকা করে বাড়তে বাড়তে এখন পর্যন্ত এসে 5-6 টাকা কেজিতে বাইরে গেছে। নতুন চাল আসার আগ পর্যন্ত দামটা এরকমই থাকতে পারে। দীর্ঘদিন 55 থেকে 60 টাকার মধ্যে থাকা আলুর দাম বেড়ে ঠেকেছে 70 টাকায়। আর দেশি পেঁয়াজ 155 টাকা এবং আমদানি করা পেঁয়াজ 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু পেঁয়াজ সিজন শেষ হলে দাম বাড়ে, প্রত্যেক বছরই কার্তিক মাসে আসলে সিজন শেষ হয়ে দাম বাইরে যায়। লাস্ট সিজনে এসে পেঁয়াজ আলুর দাম একটু বাড়তে থাকে, নতুন 2-1 মাস পরে দেখবেন সব কিছুর দাম কমে গেছে। আলু ছিল 65, এখন আর 5 টাকা বাড়ছে, কমে নেই। সেই জন্য চিন্তা করতেছি এখন আর ওই সবজি খাবো, তাও দেখি সবজির দাম বেশি, কোনো কিছুর দামই কমে না। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে বলবো? এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় আগের চেয়ে কিছুটা কমেছে সবজির উত্তাপ। তবে নিত্যপণ্যের দাম এখনো নাগালের বাইরে থাকায় হতাশ ক্রেতারা। যে বেতন চাকরি বেতন হিসেব করা ভাড়া বুড়া পায় বা কেউ চাকরি করে, তারও তো দেওয়া যায় 20 টাকার জায়গা 40 টাকা লাগতেছে বর্তমানে। তো 20 টাকা ভাড়া করতে ঋণ করতে হয়। এছাড়া
ডিম 145 টাকা ডজন ও ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নতুন ইলিশ বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। বরিশালে নগরীর সদর রোডে সমাবেশ করে বিএনপি। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে একই স্থানে এসে শেষ হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দিনটি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করে স্বেচ্ছাসেবক দল। এদিকে ময়মনসিংহ, পিরোজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানালেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজি। তার এই বক্তব্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল এক সভায় তিনি এই আহ্বান জানান। এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে, সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই, আপনাদের যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো সমষ্টিগত সমস্যা থাকে, কোনো মামলা মোকদ্দমার সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা। কুমিল্লায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ইশরাত জাহান এরিন নামে এক প্রসূতিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নারী চিকিৎসক নিঝুম তার সিজারিয়ান অপারেশন করান। এরিনের একটি ছেলে সন্তান হয়। এরপর থেকেই এরিনের অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, সিজারিয়ান করার সময় এরিনের নাড়ি কেটে ফেলা হয়, তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 6টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সকালে কাকডাঙ্গা সীমান্তের গোয়াল চত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গামছার ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 1 কেজি 108 গ্রাম। কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুপুরে দিশা টাওয়ারের হলরুমে ছাত্র জনতার আন্দোলনে নিহত 15 পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজ খবর নেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন সহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে সহায়তা প্রদান করা হয়। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি। সকালে টঙ্গীবাড়ি ও সদর উপজেলার 6 পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস ও মহাসচিব মোহাম্মদ তাহিয়াত হোসেন। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না, মির্জা ফখরুল। বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত, সার্জিস আলম। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 ঘন্টা অবরোধ করেছে শ্রমিকরা। এবং বাজারে চাল, পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।